ইতিহাসে কত সাম্রাজ্যের কথাই তো আমরা পড়ি, তাই না? কিছু সাম্রাজ্য কালের গর্ভে হারিয়ে যায়, আবার কিছু সাম্রাজ্য শেষ হয়েও যেন শেষ হয় না, তাদের তৈরি করা পরিচয়টা থেকে যায়। আজ আমরা ঠিক এমনই এক প্রায় ভুলে যাওয়া সাম্রাজ্যের গল্প শুনব, যে সাম্রাজ্যের জন্ম হয়েছিল এই বাংলার নদী বিধৌত মাটিতে, আর যা কিনা আজকের বাংলাদেশের সাংস্কৃতিক ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। ভাবুন তো একবার, কথাটা কত গভীর। এটা শুধু যুদ্ধ, জয় বা ক্ষমতার গল্প নয়, এটা ছিল একটা স্বপ্নের গল্প। কিসের স্বপ্ন? স্বাধীনতার স্বপ্ন। নিজেদের একটা সংস্কৃতি, নিজেদের একটা আত্মমর্যাদা, এই সব কিছুর স্বপ্ন, যা এই বাংলার উর্বর মাটিতেই জন্ম নিয়েছিল। তো চলুন গল্পটার একদমই শুরুতে চলে যাই। কিভাবে একটা সাধারণ প্রদেশ থেকে জন্ম নিল এত বড় একটা শক্তি। এর জন্যে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, মানে সেই চতুর্দশ শতাব্দীর বাংলায়। সেই সময়কার বাংলা মানে কি ভাবুন। অফুরন্ত সম্পদ, উর্বর মাটি, ব্যবসা বাণিজ্যের সেরা। দিল্লির সুলতানদের তো নজর থাকবেই, কিন্তু আসল সমস্যাটা ছিল দূরত্ব। দিল্লি থেকে বাংলা এত দূরে ছিল যে শাসন করা কঠিন ছিল, আর এই সুযোগে বাংলা হয়ে উঠেছিল বেশ একরোখা, মানে যাকে বলে সুযোগ পেলেই বিদ্রোহ করত। তার ওপর বাংলা তখন নিজেও এক ছিল না। লখনৌতি, সাতগাঁও আর সোনারগাঁও এই 3 ভাগে বিভক্ত ছিল, আর তারা নিজেরাই সারাক্ষণ লড়াই করত। আর এই রকম একটা ভাঙাচোরা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই মঞ্চে এলেন গল্পের নায়ক শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি কিন্তু আর 10 জন সাধারণ শাসকের মতো ছিলেন না। তার চোখে ছিল একটা বিশাল স্বপ্ন, এই 3 টুকরো বাংলাকে এক করে একটা স্বাধীন, শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন। আর তিনি শুধু স্বপ্নই দেখেননি, কাজটাও করেছিলেন ঝড়ের গতিতে। দেখুন একবার, 1342 সালেই 3 বাংলাকে এক করে বঙ্গ সুলতানাত প্রতিষ্ঠা করলেন। এরপর কি হলো? দিল্লির বিশাল সেনাবাহিনীকে একবার নয় দুবার হারালেন। 1359 সালের পর তো দিল্লি একরকম বাধ্যই হলো বাংলার স্বাধীনতাকে মেনে নিতে। ভাবা যায়? আর এখান থেকেই শুরু হলো বাংলার প্রায় 200 বছরের স্বাধীন পথ চলা। স্বাধীনতা তো এলো, কিন্তু একটা রাজ্য শুধু তলোয়ারের জোরে টিকে থাকে না। এর আসল শক্তি আসে তার সংস্কৃতি আর অর্থনীতি থেকে। চলুন এবার সুলতানাতের সেই স্বর্ণযুগে একবার ঢু মেরে আসি, যা একে এত শক্তিশালী আর অনন্য করে তুলেছিল। তখনকার দিনে মেড ইন বেঙ্গল ছিল একটা গ্লোবাল ব্র্যান্ড। চট্টগ্রাম আর সোনারগাঁও বন্দর থেকে বড় বড় জাহাজ যেত দূর দূরান্তে, চীন, পারস্য, এমনকি ইউরোপ পর্যন্ত। কি ছিল না সেই জাহাজে? কিংবদন্তির মিহি মসলিন, রেশম, চাল, নীল, মশলা। বাংলা তখন রীতিমতো একটা গ্লোবাল ট্রেডিং হাব। এটা কিন্তু শুধু আমাদের কথা নয়, বাইরের লোকেরাও বলতো। ইউরোপের ব্যবসায়ীরা তো সরাসরি বলতো, ব্যবসা করার জন্য বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো বাংলা। বুঝতেই পারছেন, এটা তখন শুধু একটা সাধারণ রাজ্য ছিল না, ছিল বিশ্ব বাণিজ্যের একেবারে কেন্দ্রবিন্দু। আচ্ছা, একটা সংখ্যা দেখা যাক। 387 শুধু একটা সংখ্যা, তাই না? না, এটা একটা বিশাল গল্পের শুরু। আর এর ঠিক পরেই আসছে আরেকটা সংখ্যা, 260। এখন এই দুটো সংখ্যাকে একসাথে ভাবুন তো, 387 আর 260। কি মনে হচ্ছে এগুলো আসলে কিসের সংখ্যা? এই সংখ্যাগুলো হলো পান্ডুয়ার বিশাল আদিনা মসজিদের গম্বুজ আর স্তম্ভের সংখ্যা। ভাবুন, 387টা গম্বুজ। সেই সময়ে গোটা উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল এটা। কিন্তু এর থেকেও মজার ব্যাপার হলো এর স্থাপত্য রীতি। এটা শুধু একটা ইসলামিক স্থাপত্য ছিল না, এতে হিন্দু মন্দিরের অনেক উপাদানও ব্যবহার করা হয়েছিল। মানে এটা ছিল সেই সময়ের মিলেমিশে থাকার সংস্কৃতির একটা জীবন্ত প্রতীক। তবে সুলতানাতের সবচেয়ে বড় অবদান কি ছিল জানেন? স্থাপত্য বা বাণিজ্য নয়, সেটা ছিল বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা আর সম্মান। তারাই প্রথম বাংলাকে একটা রাজকীয় মর্যাদা দেন। সাধারণ মানুষের মুখের ভাষাকে তুলে আনেন সাহিত্য আর রাজদরবারে। কৃত্তিবাসের রামায়ণের মতো বিখ্যাত অনুবাদগুলো তো তাদের আমলেই হয়েছিল। এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ, একটা রিয়েল গেম চেঞ্জার। কিন্তু ইতিহাসে কোনো সোনালি দিনই তো চিরস্থায়ী নয়, তাই না? সমৃদ্ধির পর মেঘ ঘনিয়ে আসেই বাংলার আকাশে সেই মেঘ হয়ে এসেছিল মুঘলরা। চলুন এবার গল্পের সেই পর্বে যাই, যেখানে এই স্বাধীন সালতানাত এক বিশাল ঝড়ের মুখে পড়ে। মুঘলরা আসার আগেই অবশ্য রাজ্যের ভেতরে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল তখন। রাজা গণেশ নামে একজন হিন্দু অভিজাত ব্যক্তি সিংহাসন দখল করে বসেন। এরপর কি হলো? একটা অবাক করা আপোষ। তার ছেলে ইসলাম গ্রহণ করলেন এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে শাসন শুরু করলেন। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় তখনকার রাজনীতি আর পরিসরের সমীকরণগুলো কতটা জটিল আর নমনীয় ছিল। শেষ পর্যন্ত লড়াইটা হলো শক্তির। একদিকে বাংলার সেনাবাহিনী, যারা নিজেদের ভূগোল, নদীনালা আর দুর্গগুলোর ওপর ভরসা করত,
মানে তাদের শক্তি ছিল প্রতিরক্ষামূলক কৌশলে। আর অন্যদিকে উত্তর থেকে আসা নতুন পরাশক্তি মুঘলরা। তাদের হাতে ছিল আধুনিক রণকৌশল, বারুদ আর ভয়ঙ্কর অশ্বারোহী বাহিনী। এই লড়াইটা ছিল বেশ অসম, আর এর ফলাফল যা হওয়ার তাই হলো। আর সেই অসম লড়াইয়ের শেষটা হয় 1538 সালে। এই বছরেই শেষ স্বাধীন সুলতানের মৃত্যু হয়, আর এর সাথে সাথেই বঙ্গ সুলতানাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বাংলা আবার একটা প্রদেশে পরিণত হয়, এবার মুঘল সাম্রাজ্যের অধীনে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ সাম্রাজ্য শেষ হয়ে গেলেও তার রেখে যাওয়া উত্তরাধিকার শেষ হয় না। চলুন দেখি বঙ্গ সুলতানাত আমাদের জন্য কি রেখে গেছে, যা আজও টিকে আছে। সুলতানদের বানানো সেই বিশাল বিশাল দালান মসজিদ আজ হয়তো তার অনেক কিছুই ধ্বংসস্তূপ, কিন্তু তাদের আসল কীর্তি তো ইট পাথরে নয়। তাদের আসল উত্তরাধিকার হলো একটা ধারণা, একটা পরিচয়, যাকে আমরা আজ বলি বাঙালিয়ানা। এই স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়টাই তাদের সেরা সৃষ্টি। এই বাঙালি পরিচয়টা আসলে কি? এটা হলো একটা মিশ্র সংস্কৃতি, যেখানে হিন্দু আর মুসলিম ঐতিহ্য একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই দুটোকে একসুতোয় বেঁধেছে কোন জিনিসটা? আমাদের বাংলা ভাষা, যে ভাষাটাকে সুলতানরাই প্রথম রাজকীয় সম্মান দিয়েছিলেন। এই ভিতের উপরেই কিন্তু ভবিষ্যতের বাংলা দাঁড়িয়েছে। আর এই যে পরিচয়ের কথা বলা হচ্ছে, এটাই কিন্তু আজকের বাংলাদেশ রাষ্ট্রের একেবারে গোড়ার কথা, তার সাংস্কৃতিক আর ঐতিহাসিক মূল। মানে প্রায় 600 বছর আগের সেই ইতিহাসটা কিন্তু আজকের দিনের সাথে সরাসরি যুক্ত। আর ঠিক এই কারণে এই গল্পটা জানা এত জরুরি। তাহলে শেষ প্রশ্নটা হলো, সাম্রাজ্য তো ভেঙে যায়, কিন্তু একটা পরিচয় কিভাবে চিরকাল টিকে থাকে? বঙ্গ সুলতানাতের গল্পটা হয়তো আমাদের এই উত্তরটাই দেয়। রাজনৈতিক ক্ষমতা আজ আছে, কাল নেই, কিন্তু সংস্কৃতি, ভাষা, একটা মিলেমিশে থাকার ঐতিহ্য, এগুলোর শক্তি অনেক বেশি স্থায়ী। সাম্রাজ্য শেষ হয়ে যায়, কিন্তু তার তৈরি করা পরিচয়টা থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম।